এসএসসি জিডি এক্সাম 2024-27কে লক্ষ্য রেখে আমরা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেনের প্র্যাকটিস সেট শুরু করেছি। যার আজকে সেট নাম্বার 14, তো অলরেডি 13টা সেট আমাদের কমপ্লিট হয়েছে। যারা প্রিভিয়াস সেটগুলো দেখোনি তোমাদের উদ্দেশ্যে বলি, আমি অলরেডি একটা প্লেলিস্ট তোমাদের জন্য করে দিয়েছি। সেই প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু চাইলে পরপরভাবেই প্রত্যেকটা সেট আমাদের দেখে নিতে পারো। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা সেটে। শুরু করছি আজকের সেট নাম্বার 14। তো আজকে গোল্ডেন সিরিজ বলতে পারো, আমরা এখানে জিকের কোশ্চেন নিয়ে আলোচনা করব, জিকে জিএসের। তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন দিয়ে। শক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো তোমরা অপশনগুলো দেখে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে, দেন উত্তর দেখবে। প্রথম অপশনে রয়েছে রুদ্রদমন প্রথম, মোগা বা মাউস, অশোক, স্কন্দগুপ্ত। তো কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু মুগা বা মাউস। শক বংশের শাসন মূলত পূর্ব গান্ধার অঞ্চলে, বর্তমান যেটা হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান, সেই সময়টাতে মানে সেই জায়গাটাকে বলা হচ্ছে। এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মোগা, একে মাউসও বলা হয়। ঠিক আছে, এছাড়াও এখানে একটা স্মার্ট টিপ তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে শক শাসক রুদ্রদামন প্রথম জুনাগড় শিলালিপির সঙ্গে যুক্ত। ঠিক আছে, এটা কিন্তু যেন গুলিয়ে না যায় তোমাদের। নেক্সট, বিখ্যাত জুনাগড় শিলালিপি কোন ভাষায় লেখা হয়েছিল? তো এবারে কিন্তু কোশ্চেনটা একটু ভিন্ন। তো অপশনে রয়েছে পালি, প্রাকৃত, সংস্কৃত, ব্রাহ্মী। কোনটি হবে এখানে সঠিক উত্তর? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সংস্কৃত। তো জুনাগড় শিলালিপি কিন্তু সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। গুজরাটের গিরনার পাহাড়ের কাছে অবস্থিত জুনাগড় শিলালিপিটি সম্পূর্ণ সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। এতে অশোক, রুদ্রদমন এবং স্কন্দগুপ্তের কথা কিন্তু উল্লেখ রয়েছে। ঠিক আছে, বাকি স্মার্ট টিপগুলো তোমরা দেখে নেবে, আমি এগুলো বলবো না। ঠিক আছে, নেক্সট, 1517 সালের খোতলির যুদ্ধে মেওয়ারের রানা সঙ্গ কাকে পরাজিত করেছিলেন? অপশনে রয়েছে বাবর, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি, বহলুল লোদি। তো এখানে আমাদের কোনটি সঠিক উত্তর হবে এদের মধ্যে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। 1517 সালে খোতলির যুদ্ধে রানাসঙ্গ লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদিকে কিন্তু পরাজিত করেন। পরবর্তীতে 1527 সালে খানোয়ারের যুদ্ধে রানাসঙ্গ বাবরের কাছে পরাজিত হন। ঠিক আছে, এছাড়াও এখানে মনে রাখবে লোদি বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদি এবং শেষ শাসক যেটা আমরা জানলামই ইব্রাহিম লোদি। 1885 সালে পুনেতে ফার্গুসন কলেজ প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম কে ছিলেন? অপশনে রয়েছে সুভাষচন্দ্র বোস, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে আমাদের বাল গঙ্গাধর তিলক। 1885 সালে বাল গঙ্গাধর তিলক অন্যান্যদের যেমন বিষ্ণু শাস্ত্রী, মহাদেব বল্লালের সাথে মিলে পুনেতে ফার্গুসন কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেন। তো কোথায় রয়েছে এই ফার্গুসন কলেজ? সেটা হচ্ছে পুনেতে। ঠিক আছে, এছাড়াও তোমরা মনে রাখতে পারো বাল গঙ্গাধর তিলক গীতারহস্য যে পুস্তক বা বইটি সেটি কিন্তু রচনা করেন, এবং তার একটা বিখ্যাত স্লোগান কিন্তু রয়েছে। স্লোগানটা কি? স্বরাজ আমার জন্মগত অধিকার। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্লোগান, অনেক পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা এসেছে। এছাড়া আরেকটা বিষয় আমি এর আগের সেশনগুলোতে করেছি, 1885 সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। সেটা কি? কংগ্রেসের কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এই সময়টাতে, 1885 খ্রিস্টাব্দে। ঠিক আছে, প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট কোশ্চেন, 1939 সালে ফরওয়ার্ড ব্লক দল কে প্রতিষ্ঠা করেন? জওহরলাল নেহেরু, না গান্ধীজি, না সুভাষচন্দ্র বসু, না চিত্তরঞ্জন দাস? আশা করছি প্রত্যেকেই জানো এই কোশ্চেনটার উত্তর। সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু কিন্তু ফরওয়ার্ড ব্লক
প্রতিষ্ঠা করেন। 1939 সালে ত্রিপুরী অধিবেশনে কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করার পর সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক নামক রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন। সুভাষচন্দ্র বসু 1938 সালে হরিপড়া এবং 1939 সালে ত্রিপুরী অধিবেশনে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তো দুটো সেশনে কিন্তু তিনি কংগ্রেসের সভাপতি বা প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন। একটা হচ্ছে 1938 সালের হরিপুরা অধিবেশন আর 1939 সালের ত্রিপুরী অধিবেশন। এই ত্রিপুরী অধিবেশনের পরেই তিনি এই দলটি প্রতিষ্ঠা করেন। কংগ্রেস থেকে তিনি পদত্যাগ করেন এই অধিবেশনের পর থেকেই। দেন তিনি এই যে ফরওয়ার্ড ব্লক সেটা প্রতিষ্ঠা করেন। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? আমি বিগত সেশনে কিন্তু এই কোশ্চেনগুলো করিয়েছি, যারা দেখেছো তারা করতে পারবে এই কোশ্চেনগুলোর অ্যান্সার। তো অপশনে রয়েছে অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, সুচিতা কৃপলানি, বিজয়া লক্ষ্মী পণ্ডিত। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে মনে রাখবে, এখানে সরোজিনী নাইডু কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এবারে আরও কিছু এক্সট্রা ফ্যাক্ট এখান থেকে তোমরা মনে রাখবে। সরোজিনী নাইডু 1925 সালে কানপুর অধিবেশনে কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হন। ঠিক আছে, ভারতীয় মহিলা সভাপতি হন, এটা কিন্তু মাথায় রাখবে যে ভারতীয়। তিনি ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপালও? তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে ভারতের যদি বলা হয় যে প্রথম মহিলা রাজ্যপাল, তো তিনি কিন্তু ছিলেন এই সরোজিনী নাইডুই। ঠিক আছে, সেটা কোন রাজ্যের? উত্তরপ্রদেশ রাজ্যের কিন্তু তিনি রাজ্যপাল ছিলেন, প্রথম মহিলা রাজ্যপাল। প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে বলতো তোমাদের, যে প্রথম জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতির নাম কি, যদি এখানে ভারতীয় না থাকতো তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু হয়ে যেত অ্যানি বেসান্ত, যেটা এখানে বলা রয়েছে। প্রশ্নে যদি শুধু প্রথম মহিলা সভাপতি জানতে চায় তবে উত্তর কিন্তু অ্যানি বেসান্ত হয়ে যাবে, যেটা কত সেশন ছিল? কলকাতা সেশন 1917 সালে তিনি কিন্তু নির্বাচিত হন। তো এই ফ্যাক্টগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। 1947 সালের 14 আগস্ট গণপরিষদের অধিবেশনে কে প্রথম বন্দে মাতরম গানটি গেয়েছিলেন? লক্ষ্মী সেহগল, সুচিতা কৃপালিনী, লতা মঙ্গেশকর, সরোজিনী নাইডু। তো কে গেয়েছিলেন? সুচিতা কৃপালিনী কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। স্বাধীনতা লাভের ঠিক আগে রাতে 1947 সালের 14 আগস্ট গণপরিষদের ঐতিহাসিক অধিবেশনে সুচিতা কৃপালিনী বন্দে মাতরম গেয়েছিলেন। এবং সুচিতা কৃপালিনী মনে রাখবে ভারতের যে কোনো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। যেটা কোন রাজ্যে ছিলেন তিনি? উত্তরপ্রদেশ। তাহলে যদি বলা হয় যে কোনো রাজ্যের মানে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি, তো তিনি কিন্তু এই সুচিতা কৃপালিনী। কোন রাজ্যের জন্য তিনি ছিলেন? তিনি ছিলেন উত্তরপ্রদেশ। এবং এই অ্যান্সারটা তো তোমরা জানতে পেরে গেলে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সংঘের সরকারি ভাষা হিসেবে হিন্দি এবং লিপি হবে দেবনাগরী? সংঘের সরকারি ভাষা হবে হিন্দি এবং লিপি হবে দেবনাগরী। এটা কোন অনুচ্ছেদ বা আর্টিকেলে বলা হয়েছে সেটা জানতে চেয়েছে আমাদের এখানে। তো আর্টিকেল 343 রয়েছে, 344 রয়েছে, 348, 351। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 343 নামক আর্টিকেলে কিন্তু এই কথাটা বলা রয়েছে যে সরকারি সংঘের ভাষা কিন্তু হিন্দি হবে এবং লিপি যেটা হবে সেটা কিন্তু দেবনাগরী লিপি হবে। ঠিক আছে, আরও এক্সট্রা আমরা দেখে নেব এখানে এক্সপ্লেনেশন। যেমন হচ্ছে সংবিধানের 17 নম্বর অংশের অনুচ্ছেদ 343-এ স্পষ্ট উল্লেখ রয়েছে ভারতের সরকারি বা অফিসিয়াল যে ভাষা সেটা হিন্দি এবং লেখা হবে মানে লিপি হবে দেবনাগরী। ঠিক আছে, এবং এখানে আরও তোমরা মনে রাখবে এগুলো, যেমন 351 হিন্দি ভাষার উন্নয়নের নির্দেশ দেয়। তারপরে আর 348 সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ভাষার সাথে সম্পর্কিত। তো এই পয়েন্টগুলো মাথায় রাখবে তোমরা। 1955 সালে গঠিত ভারতের প্রথম
রাজভাষা কমিশন বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন এর সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর, বিজি খের, বল্লভভাই প্যাটেল। তো এখানে বিজি খের হয়ে যাবে কিন্তু সভাপতি। সংবিধান প্রবর্তনের 5 বছর পর 1955 সালে অনুচ্ছেদ 344 অনুযায়ী প্রথম রাজভাষা কমিশন গঠিত হয়। এর সভাপতি ছিলেন বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক নয়, এটা বাল গঙ্গাধর খের হবে, ঠিক আছে, বাল গঙ্গাধর খের। মূল সংবিধানে অষ্টম তফসিলে 14টি ভাষার উল্লেখ ছিল, যা বর্তমানে কিন্তু বেড়ে কটা হয়েছে, 22টা হয়েছে। মূল সংবিধানে 14টি ছিল, তো এটাও মনে রাখবে তোমরা। নেক্সট, ভারতীয় সংবিধানে রাজ্যপালের কার্যকাল বা টেনিওর সম্পর্কে নিচের কোনটি সম্পর্কিত বা কোনটি সঠিক? নির্দিষ্ট 5 বছর, নির্দিষ্ট 6 বছর, রাষ্ট্রপতির সন্তোষজনক থাকা পর্যন্ত, 65 বৎসর পর্যন্ত। তো খুবই ভালো কোশ্চেন একটা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাষ্ট্রপতির সন্তোষভাজন থাকা পর্যন্ত, অর্থাৎ রাষ্ট্রপতি যতদিন চাইবে তার যে চাওয়া সেই অনুযায়ী কিন্তু কোনো একটা রাজ্যপাল কিন্তু তার কার্যকালে মেয়াদ কিন্তু সেখানে বাড়তে পারে, ঠিক আছে। অনুচ্ছেদ 156 অনুযায়ী রাজ্যপালের কোনো নির্দিষ্ট মেয়াদ কিন্তু সংবিধানে বাধা নেই। তিনি রাষ্ট্রপতির ইচ্ছা বা তার প্লেজার অফ প্রেসিডেন্ট অনুযায়ী কিন্তু সে পদে বহাল থাকতে পারেন। সাধারণ ক্ষেত্রে যদি বলা হয় তো রাজ্যপাল 5 বছর দায়িত্ব পালন করেন, তবে এটিও কিন্তু বাধ্যবাধকতা এরও নেই, কারণ রাষ্ট্রপতির সন্তোষজনক হিসেবেই কিন্তু তিনি কাজ করতেই পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকের সেশন। আশা করছি তোমাদের সেশনটি ভালো লেগেছে। 10টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম, তার সঙ্গে এক্সট্রা অনেক ফ্যাক্ট আমরা দেখলাম, যেমনটা আমরা বিগত ক্ষেত্রেও পড়ে এসেছি। তো তোমাদের ভালো লাগলে কী করতে হবে, ভিডিওগুলো লাইক করতে হবে এবং অবশ্যই তোমাদের জানাতে হবে যে কেমন কী ভিডিওগুলো লাগছে। তো প্রত্যেককে জানাই থ্যাংক ইউ।